হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমরা যারা পৃথ্বীরাজদার সাথে সুকল্যাণের আড্ডার ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তার থার্ড অথবা লাস্ট পার্ট আজকে আপলোড হবে। তোমরা প্লিজ আগের দুটো পার্টের মতন এটাও দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার একটু ঠান্ডা লেগে আছে, সেজন্য ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো। তাহলে চলো এবার শুরু করা যাক এর লাস্ট পার্ট। তো মাস কমিউনিকেশনের সময় আমার স্যার ছিলেন সুনীত চক্রবর্তী, রিটায়ার্ড আইএএস। তো আইএএস অফিসাররা তো একটা হায়ার র্যাঙ্কের হন। উনি দূরদর্শনের হেড ছিলেন, অল ইন্ডিয়া রেডিওর হেড ছিলেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তো উনি আমার এক্সিবিশনে এসেছিলেন। আমার মনে আছে এক্সিবিশন সেদিকে লাস্ট ডে উনি এলেন, দেখলেন। 12ই জানুয়ারি মানে স্বামীজির জন্মদিনের সময় এক্সিবিশনটা হয়েছিল, বিবেকানন্দ বার্থডে ওই সময়। তো উনি লাস্ট দিন ছবি খুলে নেওয়া হয়েছে, উনি তুলে তুলে দেখছেন। দেখে টেকে একদিন আমাকে ওই 2007-এর পরে 8-এ ডেকে পাঠালেন, ঋতুরাজ তোর সঙ্গে কথা আছে। হ্যাঁ স্যার বলুন। গেলাম, বললো শোন, আমি একটা কলেজে সবে জয়েন করেছি, সেখানে আমার একজন ভালো ফটোগ্রাফি টিচার দরকার। তো তুই তো এত ভালো ছবি তুলিস, তুই আমাদের এখানে পড়াতে পারবি? আমি তো কলেজে কি পড়াবো, মানে কলেজে আমি নিজেই কলেজ গোয়ার্স, কলেজে কি পড়াবো? না না তুই পারবি, তুই আয় আয় পারবি। আমি ভয়ে আর যাইনি। বেশ কয়েক মাস কাটবার পর 2008-এ এই তোকে ডাকছি, তুই কোনো করিস না, গা করিস না, একবার আয় এসে দেখ। তারপরে তো এত ভয় পেলে হবে? ফটোগ্রাফাররা এত ভয় পায় নাকি? গেলাম নিমরাজি হই। তো গিয়ে উনি আমাকে একদম সরাসরি ক্লাসের মধ্যে যা দাঁড়িয়ে থেকে তুই একটু ক্লাস নে। তো ক্লাসে গিয়ে মোটামুটি আমার সেই হাত পা শুকিয়ে যাওয়ার মতো ব্যাপার। কারণ আমার প্রথম ক্লাস, সেই ক্লাসের অ্যাটলিস্ট 40 to 50% ছেলে মেয়ে আমার থেকে বয়সে প্রায় 15-20 বছরের বড়। তারা কেউ জার্নালিস্ট, কেউ বিভিন্ন জায়গায় কাজ করেন। আলিয়া ইউনিভার্সিটির একটা ক্লাস। তখন টেকনোটা দেখতো, অত বড় বিল্ডিং টেকনো। আমি বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম। শুধু স্যার একটা কথা বলেছিলেন যে দেখ, তুই যখন ক্লাসের মধ্যে ঢুকছিস তখন এই কনফিডেন্স নিয়ে ঢুকবি যে তুই সেই জিনিসটা জানিস, বাকিরা কিন্তু তোর মুখ থেকে শোনার জন্য ওয়েট করছে। সুতরাং দে আর ইউর স্টুডেন্টস, ইউ আর দ্য ফ্যাকাল্টি, ইউ আর দ্য টিচার। দ্যাট মিনস তুই এটার সম্পর্কে অলরেডি অ্যাকাস্টম, ইউ আর নোন টু দিস কাইন্ড অফ থিংস। তুই কিন্তু প্র্যাকটিক্যালি যেভাবে জিনিসগুলোকে নিয়ে কাজ করছিস, এরা কিন্তু সেভাবে করছে না। হতেও পারে এরা তোর থেকে বয়সে বড়, এদের অন্য এক্সপোজার থাকতে পারে, সেইগুলোতে হয়তো ওরা তোর থেকে বেটার জানে, কিন্তু তোর সাবজেক্টে তুই কিন্তু তখন এটা নিজেকে বিশ্বাস করাবি। তো প্রথম ক্লাসটা খুব ভালোই গেল, মানে সেটাই আমার শুরু আর কি, কনফিডেন্স। তারপরে আমাকে স্যার বলেছিলেন সেই বছরই জয়েন করতে, তারপরে বছরে 2009-তে। তখন আমি আমার MBA করছি। তখন স্যার বলছেন তুই হঠাৎ করে MBA-তে জয়েন করে গেলি, কিন্তু এখানে তো একটা অপরচুনিটি ছিল, তুই যদি জয়েন করতিস খুব ভালো হতো ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে। তো হলো না। MBA কমপ্লিট করলাম, কমপ্লিট করে মার্কেটিং কোম্পানিতে, একটা বড় কোম্পানিতে চাকরি করলাম, পার্কের গ্রুপের সঙ্গে, গেভেন্টার গ্রুপের সঙ্গে কাজ টাজ করলাম। কিন্তু দেখলাম যে এর চাকরি আমার পক্ষে ঠিক পোষাবে না। যদিও থাকলে এখন মাঝে মাঝে মনে হয় সেখানে থাকলেই ভালো হতো, সেটা একটা ব্যাপার। তাহলে হয়তো লাইফটা অন্যরকম হতো, আরো অনেক বেশি টাকা পয়সা হতো, অন্যভাবে ক্যামেরা কিনতে পারতাম। এখন সেগুলো নয়, কিন্তু হলো না। যাই হোক, তখন খুব স্যার তখনও মানে স্যারকে তখন আমি নিজে ইনসিস্ট করলাম যে স্যার কি করবো এখানে গেস্ট ফ্যাকাল্টি। তখন আমি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ছিলাম, মাঝে মাঝে ক্লাস নিতাম। যখন আমার ওইখানে চাকরিতে আমি উইকেন্ডে এখানে ক্লাস নিতাম।
স্যার বললেন ঠিক আছে, আমাদের তো এখনো লোক নেই, লোক তো নিতেই হবে, আমি দেখছি। তো সেটা দেখা হলো এবং আমি 2011-তে ফুল টাইম আমার কোর্সটা MBA কমপ্লিট হয়ে যাবার পরে 1 বছর চাকরি করবার পরে ফুল টাইম টেকনোতে ফুল টাইম জয়েন করলাম সেই ফটোগ্রাফি ফ্যাকাল্টি। এবং যেহেতু আমার তখন মাস্টার ডিগ্রিটা MBA হয়ে গেছে এবং আমার MBA-টাতে আমার সাবজেক্ট ছিল মার্কেটিং, পাবলিক রিলেশনস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এবং এটা মাস কমিউনিকেশনের সঙ্গে ফুললি রিলেটেড। এবং আমার অলরেডি তখন আর একটা মাস্টার্স হয়ে গেছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে, তো আমার খুব কম্প্যাটিবিলিটিটা একদমই ছিল। এবার আমার তার আগে তো 2 বছর এটাও আর কি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে একটা খুব র্যাপো তৈরি হয়ে গেছিল স্টুডেন্টের সঙ্গে। তারা বাড়িতে আসতো, মানে কেন আমি ছেড়ে দেবো এইসব নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করতো। তো জয়েন করবার পরে তারাও ভীষণ খুশি হয়েছিল আর কি জয়েন করবার পরে, এবং সেই শুরু আর কি ফুল টাইম। তারপর তো 11 থেকে 2024, তখন তো এইভাবে কেউ ফটোগ্রাফি মানে তখন যারা ফটোগ্রাফি করতেন এখন আমি তাদেরকে চিনি, তারা একদম সত্যি ভেটারেন। তারপরে মানে ফটোগ্রাফি ফ্যাকাল্টি হিসেবে 2006-07 থেকে কেউ টানা করাচ্ছে এরকম খুব, মানে শুধু ফটোগ্রাফি ফ্যাকাল্টি কলেজে পড়ায় এরকম বোধহয় কলকাতা শহরে বেশ কমই আছে। মানে যারা আছেন তাদের আলাদা ইনস্টিটিউট আছে। আমার কাছে চ্যালেঞ্জটা একটু অন্য রকমের। মানে দেখো, তুমি ফটোগ্রাফি শিখতে এসেছিলে আমার কাছে, সেটা তো একরকমের ঘটনা। তুমি ফটোগ্রাফি শিখতে এসছো, আমাকে ডিল করতে হয় এরকম 100-150 স্টুডেন্টের সঙ্গে যারা ফটোগ্রাফির সঙ্গে আরো অনেক কিছু শিখতে এসছে। তাদের মধ্যে গোটা কয়েক ফটোগ্রাফার হবে, গোটা কয়েক আরো যতজন হবে তার অনেক গুণ বেশি অন্য কোথাও যাবে। অন্য সাংবাদিকতা রয়েছে, সিনেমা রয়েছে, অ্যাড পিআর রয়েছে, মার্কেটিং রয়েছে, মিডিয়া মার্কেটিং রয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রয়েছে। তখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল না, যদিও ফেসবুক তো সব হালে এটা হয়েছে। তো রেডিও ছিল, তো এত কিছু ছিল। ফটোগ্রাফিটা শুধু তারা করবে কেন, কিন্তু আমাকে প্রেজেন্ট করতে হতো যাতে সবাই যারা করবে এবং যারা করবে না প্রত্যেকেই যেন একই রকম ইন্টারেস্টেড ফিল, মানে ইন্টারেস্টেড ফিল করে। তো সেভাবে আমাকে মানে নিজেকে রেডি করতে হয়েছিল। এর আগে 2000 এবং এটার পেছনে আমার একটা খুব বড় অভিজ্ঞতা কাজ করেছিল, সেটা 2009-এ একটা অভিজ্ঞতা। সেটা হচ্ছে, ওটা ধরে নিতে পারো আমার লাইফ টাইম একটা মানে অ্যাচিভমেন্ট। আমেরিকান কনসুলেটের হয়ে আমি ন্যাশনাল জিওগ্রাফিকের সঙ্গে একটা অ্যাসাইনমেন্ট করি। এটা একটা লাইফের একটা বিরাট বড় পার্ট। এবং অ্যানি গ্রিফিথ, পৃথিবী বিখ্যাত ফটো জার্নালিস্ট, ভদ্রমহিলা কলকাতায় এসেছিলেন এবং তার ট্রান্সলেটার, তার যে এখন যেটাকে BTS বলে, সেই সবগুলো আমাকে তুলতে হয়েছিল, আমাকে কাজ করতে হয়েছিল। উই ওয়ার্কড অন মানে একটা উইমেন, তাদের যারা ডিপ্রাইভড উইমেন প্রত্যন্ত গ্রামে গঞ্জে, তাদের লাইফের ওপরে একটা কাজ করেছিল। মানে ইটস এ পার্ট, যেটা অ্যানির একটা সিরিজের পার্ট। অ্যানি সারা ভারতবর্ষ, সারা পৃথিবী ঘুরে কাজ করছিলেন। তার মধ্যে ভারতবর্ষে গুজরাটে ওই সল্ট লেক গুলো, মানে নুনি যেগুলো, কচ্ছের রান, গ্রেটার লেসার রান, ওগুলোর ওপর কাজ করেছিলেন। কাজ করে কলকাতায় এসে সুন্দরবনের প্রত্যন্ত জায়গাগুলোতে কাজ করতে যাচ্ছিল। তো আমেরিকান কনসুলেটের তরফ থেকে আমার এক দাদা ওই রেফার করেন, এবং অবভিয়াসলি রেফার করার পরে ওরা আমার ছবি চায়, দেখার পরে পছন্দ করে আমাকে সিলেকশন করে। তো ওই অ্যানির সঙ্গে ওই যে বেশ কয়েকটা দিন আমি কাটিয়েছিলাম, মাসখানেকেরও বেশি, ওটা কিন্তু আমার লাইফের একটা বিরাট বড় একটা চ্যাপ্টার, মানে যেখানে আমি প্রচুর জিনিস ওর কাছ থেকে শিখেছি আর কি। আর তার থেকেও সব থেকে বড়, ফটোগ্রাফির থেকেও যেটা বড়, যেটা আমি কাপুর কাছ থেকে শিখেছি বা এই অ্যানি গ্রিফিথের কাছ থেকে শিখেছি, এটাও আবার পার্সোনালি একটা বিলিভের জায়গা, এটা জেনারেলাইজড করছি না। অবভিয়াসলি ভালো ফটোগ্রাফার মানেই যে ভালো মানুষ তা নয়,
মানুষ হিসেবে তিনি কিরকম সেটা আলাদা ব্যাপার, ফটোগ্রাফি তার একটা অন্য পার্ট। কিন্তু কাকু আমাকে ভালো ফটোগ্রাফারের থেকে কোনো না কোনো ভাবে ভালো মানুষ হতে বলতেন। সেটার কারণটা হচ্ছে উনি বলতেন যে দেখো তুমি তো তোমার যা হাব ভাব দেখছি, তুমি শুধুমাত্র ফটোগ্রাফিতে থাকবে না, তুমি একজন টিচার হবে হয়তো, মানে সেটাই তোমার একটা মানে আমি তোমার কাছ থেকে এই ভাইবটা পেয়েছি। তো ভীষণ করে মানুষকে জানবার চেষ্টা করো, মানুষের সঙ্গে মেশার চেষ্টা করো, মানুষকে একটা ফিল গুড ব্যাপার দাও। সেই জায়গাটা তৈরি করতে পারলে যে এই লোকটা তোমাকে ডিপ্রাইভ করবে না, তুমি যদি এর হাত ধরো ঠিক তোমাকে একটা না একটা জায়গায় নিয়ে যাবে, তাহলে দেখবে তোমার স্টুডেন্টরা কিন্তু তোমাকে ঠিক বিলিভ করবে। তাদের প্রবলেমের সময় তাকে তুমি দুটো সে পারছে না বলে তাকে দুও দিলে, তোমাকে মনে রাখতে হবে তুমিও নাও পারতে পারতে, তোমার স্টুডেন্টের সময় তুমি সবকিছু করে উঠতে পারো। তাদের হাতটা ধরতে হবে, আর সবসময় রোজি রোজি পিকচার তাদেরকে দেখাবে না, তাদের কাছেও এই ভীষণ নিরপেক্ষভাবে জিনিসগুলো বলো, দেখো তারা কি বলে, এবং তাদের মধ্যে থেকে তোমাকে আস্তে আস্তে ভালো ছাত্র কারা, ভালো ছাত্রী কারা, এগুলো স্টুডেন্ট গুলোকে খুঁজে নিতে হবে। ভালো গুরু প্রচুর অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই, প্রচুর লোক ফটোগ্রাফি শেখান, কিছু এসে যায় না। কিন্তু ভালো ছাত্র পাওয়া, ভালো ছাত্রী পাওয়া, ভালো স্টুডেন্ট পাওয়া এটা ভীষণ শক্ত ব্যাপার। গুরু লাখ লাখ পাওয়া যায়, কিন্তু ভালো স্টুডেন্ট লাখে একটা পাওয়া যায়। তো ভালো ছাত্র, তুমিও নিজে সারা জীবন ছাত্র থাকো, তাহলে দেখবে তুমি ভালো ছাত্রকে আইডেন্টিফাই করতে পারবে। যতই তুমি বড় একটা জায়গায় পৌঁছো না কেন ফটোগ্রাফি, কখনোই হামবাগ হয়ে যেও না, বা মানে এমন কিছু দেখিও না যেটাতে তোমার মনে হয় যে তো বিরাট বড় কেউ, এই ভাবটা দেখিও না। যেটা আমি অ্যানির কাছে পেয়েছিলাম, অ্যানি ছবি তুলে আমাকে দেখিয়ে বলতো যে রাজ এটা বলো তো কেমন হয়েছে। অ্যানি গ্রিফিথ আমাকে জিজ্ঞেস করছেন এটা কেমন হয়েছে, মানে এটার কি উত্তর দেবো আমি। অ্যানি গ্রিফিথ সারা পৃথিবীতে মানে বিখ্যাত, ন্যাশনাল জিওগ্রাফিক তার ছবি নিয়ে কভার পেজ করেন নিয়মিত। অ্যানিকে জিজ্ঞেস করেছেন তুমি কবে থেকে ফটোগ্রাফি বা এইসব করছো? আমার যখন 3 বছর বয়স। হ্যাঁ 3 বছর হলে বলতো বাবা ন্যাশনাল জিওগ্রাফিকের সঙ্গে কাজ করতো। ন্যাশনাল জিওগ্রাফিক ইজ নট লাইক, মানে এটা কোনো চাকরি নয়, এটা ইজ এনজিও। তো আমি তাদের সঙ্গে ইনভলভ হয়ে গেছি সারা এতে, কত জায়গায় থ্রেট পেয়েছি, মেরে দেবে বলেছে কাজ করছি বলে। দুবাই এর মতো জায়গায় দেখে বাইরে থেকে মনে হয় একরকম, এখানে অন্যরকম। তো আমি কাজ করছি, তো কি আছে, কোটি কোটি টাকা গ্রান্ট পেয়েছেন উনি, এরকম একটা নাম, কাজ করছেন সারা পৃথিবী জুড়ে, এরকম বড় একটা ক্রাউড ফান্ডিং করছেন, একটা এনজিও চালাচ্ছেন পাশাপাশি। তো ওই জায়গাগুলোতে যে ব্যাপারটা হচ্ছে আর কি, যে তার মানে ওই ভদ্র মহিলা যখন ওরকম মাপের একটা লোক, যখন একটা আমার মতো একজন নস্যি এরকম একটা লোককে জিজ্ঞেস করতে পারে দেখো কোনটা ভালো কোনটা বেটার, সাজেশন নিতে পারে, তারা আমি কোথাকার কে হনু যে মানে ছবি নিয়ে এটা বিরাট বড়, এই তো বিরাট ছবি তুলে ফেলেছি এরকম বলবো। আর যত দিন যাচ্ছে না এই কম্পিটিশনস গুলো ভীষণ টাফ হচ্ছে, মানে ইভেন যারা ভীষণ ভালো ছবি তুলতেন তাদের কাছেও কিন্তু এই নতুন ছেলেমেয়েরা, কারণ একটা সময় ক্যামেরা ছিল না, মানে সহজলভ্য ছিল না, তখন হয়তো একটি ছেলে ভালো ছবি তুলতে হয়তো পারলেও তার কাছে ক্যামেরাটা থাকতো না। এখন তো সে মোবাইলেও তুলে ফেলতে পারছে। এবার এরকম হ্যাঁ এরার প্রচুর আসছে, হয়তো 1 লাখ লোকের মধ্যে বা 10,000 লোকের মধ্যে, 1 লাখ বলবো না, 10,000 লোকের মধ্যে একজন ভালো ছবি তুলছে, কিন্তু তখন 10,000টা হতো না, তখন 10,000 লোকের কাছে ক্যামেরা থাকবে এটা বলতে গেলে পৃথিবী ভারতবর্ষের একটা বিরাট বড় জায়গার কথা ভাবা হতো। এখন 10,000 বলতে আমি আমার পাড়ার মধ্যে 10,000 লোক তার কাছে ক্যামেরা রয়েছে, কারণ এই পাড়ার মধ্যে প্রত্যেকের হাতে একটা মোবাইল রয়েছে, মোবাইলে ছবি তোলা যায়, এবং তার মধ্যে থেকে ওই 10,000টা কোনো ব্যাপার না, ওই আস্তে আস্তে গ্যাপটা কমছে। তার মধ্যে হয়তো কেউ একজন সত্যি আর্টিস্ট, মানে আর্টিস্টিক একটা আছে, সে ক্যামেরার এত কিছু না জেনেও একটা ভালো ছবি তুলতে পারে।
আর আলটিমেটলি তুমি যতই যা করো না কেন দর্শকই শেষ কথা বলবে। ছবিটা যদি তোমার ভালো লাগে তার মানে ভালো লাগে, এটাতে তোমাকে কেউ তখন কি এক্সপোজার, কি অ্যাপারচার, কি শাটার স্পিড, কি আইএসও এইসব কিছু জিজ্ঞেস করে। ভালো লাগে মিন্স ভালো লাগে, ওটাই শেষ কথা। তো সেই ছেলেটি বা সেই মেয়েটি কিন্তু এখন খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে, বা অবভিয়াসলি সেখানে একটা প্রচুর রেস, অনেক লোক ঢুকে পড়েছে, কিন্তু তার মধ্যেও সে কিন্তু ছবিটা দিতে পারছে, অ্যাটলিস্ট ছবিটা তুলতে পারছে। কোনদিন এরকম একটা হামবাগ বড় লোকের সঙ্গে, আমি ওপেনলি বলছি, এগুলো লুকাছুপির কোনো ব্যাপার নেই, এরকম একটা ভীষণ কলার উঁচু করার লোকের সঙ্গে যদি কোনোদিন এরকম সামনাসামনি হয়ে যায়, দুটো পাশাপাশি ছবি একই কম্পিটিশনে চলে যায়, তখন যে ছবিটা তুললো ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার থেকে বেশি ভালো তুললে, তখন কিন্তু জাজেরা এই বাচ্চাটিকেই কিন্তু উইনার হিসেবে করবে, সেদিনকে কিন্তু একদম মুখে চোখে কালি করবে। কারণ ধরো তুমি আমাকে বললে যে ইতিহাসে আমাকে এটা শিখিয়ে দাও, আমার মনে হলো যে এটা শিখিয়ে দিলে তোমার যা ক্যাপাবিলিটি, তোমার সেই মানে আমাকে ছাড়িয়ে যাবার একটা ব্যাপার আছে, যেভাবে সেই আঙুলটা একলব্যের কেটে নেওয়া হয়েছিল, কারণ সে অর্জুনের থেকে ভালো করতো। এখন ব্যাপারটা সেরকম নয়, এখন হচ্ছে যে সে, তুমি বলে না না এটা ভুলভাল শিখিয়ে দিয়ে পাঠিয়ে দিলে, সে কিন্তু ঠিক ইন্টারনেট বা খুঁজে একটা বেটার করবে। যেদিনকে সে ঠিকটা জানতে পারবে সেদিনকে তার জন্য, তোমার জন্য কিন্তু আর কোনো সময় তোমাকে গালাগালি করবে পেছনে। তার থেকে বেটার তুমি যদি তাকে আরো একটু বেটার ওয়েতে শিখিয়ে দিতে পারো। ফটোগ্রাফি আমি প্রাইজ পেলাম, খুব ভালো কথা। একটা এক্সিবিশনে আমার একটা ছবি গেল, কোথাও টাঙানো হলো, এটা আমার জন্য বিরাট বড় ব্যাপার। তার থেকেও বড় ব্যাপার আমার পার্সোনালি মনে হয়, এই যে আবার বলছি জেনারেলাইজের কোনো জায়গা নেই, এটা আমার নিজের জায়গা। সেটা হচ্ছে যে তুমি 10টা প্রাইজ পেলে এবং প্রত্যেকটা প্রাইজের পর, এই যেমন আমার কাকু নেই অথচ আমি কাকুর নাম করছি, কাকু আমার মধ্যে দিয়ে চলে যাবার পরও বেঁচে রয়েছে, এরকম ভাবে যদি আমি এরকম 100টা স্টুডেন্টের মধ্যে, ওই তো পৃথ্বীরাজ স্যার, ওই তো পৃথ্বীরাজ স্যার। এবং কালকেই একটা ঘটনা ঘটলো, আমি যখন ওই ওয়ার্ল্ড মিউজিক ডে তে ছবি তুলছিলাম, আমার একটি ছেলের সঙ্গে আলাপ হলো, কি মিষ্টি ছেলে, ছবি তুলছে, আমি ওর কাছে একটা ছোট্ট হেল্প চাইলাম, ও সঙ্গে সঙ্গে করে দিল এবং আমাকে একটা টেক্সট করেছে যে তোমাকে আমি দাদা বলছি, ওখানে তো তোমাকে সবাই স্যার বলছিল। এবার ঘটনা হচ্ছে, ওখানে গেছিলাম যখন, আমি জানি যে আমি একাই গেছি, ওখান থেকে আমি দেখলাম 5-7 জন আমাকে ঘিরে স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন। এরা হয়তো ডিরেক্ট আমার স্টুডেন্ট নয়, কিন্তু এরা কোনো সময় কাজ করেছে আমার ছাত্রদের সঙ্গে, আমি যে টিমটা কাজ করেছে ওরা আমাকে স্যার বলে, এবং একই রকম ভাবে মানে একজন পা ছুতে গেল, এই জায়গাগুলো মানে আমি নমস্কার করতে দিই না, কিন্তু এটা কিন্তু বিরাট বড় পাওয়া, এটা ওই প্রাইজটার থেকে অনেক বড় পাওয়া। তুই আমাকে বললো যে তুই আমাকে বলবি বা কেন স্যার, মানে তোকে তো আমি কিছু শেখাইনি, ওরা বলছে ওরা আমার ছাত্রদের সঙ্গে কাজ করছে না, ওরা বলছিল ওরা তোমার কথা বলা বলি করছিল। এই যে বলা বলি করাটা, যে পৃথ্বীরাজ স্যার বা কিছু, আমি কলার উঁচু করছি না, মানে এটাই আমার কাছে প্রাইজ। মানে ও যে ভালোবেসে দুটো কথা বলতে এলো, এটাই তোমার বাকিদের মতো পেছনে কথা বললো না, ও এটা বিরাট ফটোগ্রাফার, ওর সঙ্গে কথা বলা যাবে না, এইটা বললো না, আমার সঙ্গে এসে কোন একটা জিনিস শেয়ার করলো, ওদের লাইফের পার্ট হিসেবে আমাকে সেখানে অ্যাকসেপ্ট করলো। তার মধ্যে কিন্তু আমার থেকে বড় এরকম লোক ছিল, আমার থেকে অল্প ছোট লোক ছিল, সমবয়সী ছিল, আবার খুব ছোট ছিল, প্রত্যেকেই একই রকম অ্যাকসেপ্টেন্স আমাকে করছে। বা আমি নিজে ক্যামেরা, কালকে যে ক্যামেরাগুলো ইউজ করেছি সেগুলো একটাও আমার নয়, এটা ওপেনলি বলা যায়, সব আমার ছাত্রদের ক্যামেরা। এই যে দরকারের দিনে ছাত্ররা নিজে কাজ না করে, তাদের তো অনেকের এটা ব্রেড অ্যান্ড বাটার, সে নিজে কাজ না করে আমাকে ক্যামেরাটা দিয়ে দিচ্ছে, এর থেকে বড় পাওয়া কি আছে? সে কিন্তু আমার কাছ থেকে কোনো মার্কস পাবে না, সে পাস করে বেরিয়ে চলে গেছে, সে জানে যে আমি এর হাত থেকে মুক্ত, এ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তারপরেও সে আমার জন্য কিছু করছে। অবভিয়াসলি তার মধ্যে একটা কোনো ভালোবাসা বা সম্মানের জায়গা তৈরি হয়েছে, যে কারণে করছে। ঝট করে তো কেউ ক্যামেরা দেয় না,
নিজের ব্রেড অ্যান্ড বাটার তো কাউকে দেবে না অ্যাটলিস্ট। শখের জিনিস হলো এক রকমের ব্যাপার, যেখানে সে ওটা করেই খায়, নিজের অ্যাসাইনমেন্ট বন্ধ করে সে আমাকে দিয়ে দিচ্ছে, একটা লেন্স দিয়ে দিচ্ছে, ক্যামেরাটা যাদের কাছে ব্রেড এন্ড বাটার তাদের কাছে সন্তানের মতো। একদম, মানে সে আমার হাতে তুলে দিচ্ছে যে বিশ্বাস করে, এটা একটা বিরাট বড় পাওনা। এটা তো 1000 প্রাইজ পেলেও কিছু এসে যাবে। তো সেই হচ্ছে, এটা ধরে নাও এখনো অব্দি আমার টোটাল লাইফের একটা মানে গ্লিমস বলতে পারো আর কি। এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটেছে, আমরা মানে আমি মেনলি বেসিক্যালি ট্রাভেল ফটোগ্রাফি করতে পছন্দ করি, ল্যান্ডস্কেপ আর একটা আমার পছন্দের আছে, সেটা হচ্ছে পোর্ট্রেট। এবার স্ট্রিট আমার ঠিক জনার নয়, হ্যাঁ ক্যান্ডিড মোমেন্টস ভালো, কার না লাগে, দেখতে ভালো লাগে, বাট আমি খুব একটা মানে ভীষণ রকম ভাবে জাক্সটাপোজিশন পছন্দ বা এরকম আমি বলবো না, আমার খুব একটা সেভাবে আমাকে টানে না। কিন্তু ফটোগ্রাফি টিচার হওয়ার জন্য আমাকে সবকিছুই, সে ওয়াইল্ড লাইফ, একটা টাইম ছিল যখন আমি ভীষণ রকম ভাবে পোকামাকড় বা ম্যাক্রো ফটোগ্রাফিতে আকৃষ্ট ছিলাম কলেজে পড়াশোনা। আমি জুলজি মাস্টার ডিগ্রি করেছি, সেখানে প্রজেক্ট একটা থিসিস পেপারে পর্যন্ত আমার ছবি আছে, সেখানে আমার নাম আছে। তো সেইগুলো আমি করেছি বলে সেখানে আমার ছবি দিতে হয়েছে, সেই ছবি তুলতে হয়েছে আমি। আর যেহেতু আমার একটা অলরেডি ইনহেরিট করেছি আমার ফ্যামিলি থেকে ওই ওয়াইল্ড লাইফ রিলেটেড ব্যাপার, ওটা তো একটা ন্যাক রয়েছে। কিন্তু তারপরে আমার ট্রাভেল ফটোগ্রাফিটা, বিশেষ করে পাহাড়ে আমি তো ভীষণ ঘুরতে যাই, তোমার সঙ্গে আমি এবিসি করলাম, সেইটা নিয়ে আর কি আমার একটা পার্টিকুলার কি বলবো একটা ফেজ তৈরি হয়েছে, যে ফেজটার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আর কি, যে এক্সপিরিয়েন্সটা আর কি আমার একটা বলতে পারো এটাই সারা জীবন আমি ভাঙিয়ে খেতে পারি। নানান রকম ক্যামেরা বিগড়েছে, সেখান থেকে ক্যামেরা আমি কিভাবে ঠিক করেছি, এই করতে করতে ক্যামেরাটাকে খুব ভালো করে চেনা হয়েছে। ক্যামেরাটাকে যত চিনতে পেরেছি তত আমি বুঝতে পেরেছি যে ক্যামেরার টেকনোলজি যাই হোক না কেন, আলো কিভাবে বন্দি হচ্ছে সেটা তো ফিজিক্সের ওই রুল মেনেই চলবে যতদিন এই পৃথিবীতে আছি। কোনো ক্যামেরা থেকেই কোনো ক্যামেরাতে শিফট করতে আমার সেভাবে অসুবিধা হয়নি আর কি। আর আমার ওইরকম কোনো ফেভারিট মানে ব্র্যান্ড হিসেবে বিরাট কিছু একটা ছিল না, যে নিকন, ক্যানন এরকম কোনো ব্যাপার না। যদিও আমি নিকন ইউজার, বেসিক্যালি আমি অনেকদিন ধরে ইউজ করছি, আমার আশেপাশের লোকজন ইউজ করে, এক টিমে ইউজ করে, স্যার ইউজ করতেন, ওই ইকোসিস্টেমটা আমার ভীষণ পছন্দের আর কি। that doesn't mean যে আমি ক্যানন পছন্দ করি না, বা সনি পছন্দ করি না, বা ফুজি পছন্দ করি না, সবগুলোই একই রকম ছবিটাকে পছন্দ করি, ক্যামেরা ব্র্যান্ড। এবং ছবির থেকেও বড় কথা, ছবির সাবজেক্টটাকে এনজয় করতে ভালোবাসি। সেবাস্টিয়ান সালগাদোর একটা লাইভ সেশনে আমি ছিলাম বলতে মানে ওটাতে কয়েকজনকেই এন্ট্রি নিতে দিয়েছিল, তো আমি এনরোল করেছিলাম এবং সুযোগ পাই। তো সেখানে সালগাদোকে বলেছিল, আপনি ইউ আর লাইক অ্যান আর্টিস্ট পেইন্টার, তো মানে আপনার তো ছবি এরকম বিখ্যাত, তো আপনি নিজেকে কিভাবে দেখাতে পছন্দ করেন? উনি বলেছেন, একবারেও আমি নিজেকে ওই পেইন্টার বা হ্যানা ত্যানা কিছু বলতে আমি পছন্দ করি না। তার কারণ হচ্ছে পেইন্টার বাড়িতে বসে অনেক কিছু তৈরি করতে পারে, সেটা তার ব্যাপার, তার মতো করে দেখা। আমি জাস্ট ফটোগ্রাফার। তার কারণ হচ্ছে ফটোগ্রাফার হলে ওই মোমেন্টটাতে বাঁচা যায়, মানে আমি চোখের সামনে ওই মোমেন্টে যখন শাটারটা প্রেস করছি আমি তার ভাইবটা ফিল করতে পারছি। থ্যাংক গড আই এম আ ফটোগ্রাফার, না হলে আমি ওই ভাইবগুলো ওইগুলো আমি নিজের চোখে দেখতে পেতাম না। ওগুলো আমি কল্পনা করে আমি তার একটা অন্য কিছু ইন্টারপ্রিটেশন তৈরি করতে পারতাম, সেটা যার কাছে ভালো লাগে তার কাছে ভালো লাগে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু আমি ফটোগ্রাফার এই কারণেই আমি মানে থ্যাঙ্কফুল যে আমি ওই সময় ওই জায়গায় প্রেজেন্ট ছিলাম, এটা আমি এনজয় করি। তো মোমেন্টটাকে এনজয় করাটা বেশি জরুরি রাদার দ্যান তুমি শাটারটা কতটা কি মারলে। হ্যাঁ, ডকুমেন্টেশনের জন্য লাগবে তোমার
ব্রেড অ্যান্ড বাটারের জন্য লাগবে, দেখাতে হবে পৃথিবীকে সেটার জন্য লাগবে, কিন্তু এই এনজয়মেন্ট মানে এনজয় করবার যে ফিল গুড ব্যাপারটা দেখা ওই ভিউ ফাইন্ডারের মধ্যে দিয়ে, আমি এখনো লাইভ মোডে বেশি ছবি ইউজ করি না, ভিউ ফাইন্ডার দিয়ে দেখা ট্রাই করি, ওটা একটা বেশ একটা অন্য ফিল দেয়, কালো অন্ধকারের মধ্যে দিয়ে আমি দেখছি পুরো জায়গাটাকে, ওটা একটা অন্যরকম ব্যাপার, ওইটা একটা সারাক্ষণই হন্ট করে, ওটার মধ্যে দিয়ে কিছু মোমেন্ট, কিছু অ্যাকশনস, একটা জার্নি যদি তুলে ধরা যায় তাহলে সেটা তো অবভিয়াসলি একটা মানে সারা জীবনের জন্য তোমার কাছে একটা তোমার মেমোরিতে অ্যাসেট হয়ে থাকবে। এটাই মানে এই হচ্ছে আমার পথ চলা। এত বছর হয়ে গেল, 24-25 বছর হয়ে গেল, চলছে এভাবে। তো এই ছিল আমাদের পুরো আড্ডাটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। আবার কোনো না কোনো ব্লগে পৃথ্বীরাজদার সাথে তোমাদের সবার দেখা হবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, এরপর ব্যাক টু ব্যাক ডেইলি ব্লগ আসবে, তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, এবং যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। খুব ভালো থেকো, ভালো রেখো, টাটা।